ধরুন একজন কর্মীর কাছ থেকে একটা ইমেল এলো। অভিযোগটা বেশ গুরুত্বপূর্ণ, হয়তো ওয়ার্কপ্লেস হ্যারাসমেন্ট নিয়ে। একজন এইচআর প্রফেশনাল হিসেবে আপনার টেবিলে যখন এই ধরনের একটা কমপ্লেইন আসে, সাথে সাথে একটা অদৃশ্য ঘড়ির কাঁটা চলতে শুরু করে, তাই না? একদম। একটা প্রেশার কাজ করতে শুরু করে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ঠিক কোন পদক্ষেপগুলো নিতে হবে আর কোনটা করা যাবে না, এই পরিস্থিতিটা আমাদের প্রায় সবার জন্যই খুব পরিচিত। আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই একটু খুঁটিয়ে দেখব। বাংলাদেশের কারখানা বা কর্পোরেট অফিসে কর্মীদের অভিযোগ বা গ্রিভেন্স নিষ্পত্তির যে আইনসম্মত পদ্ধতি আছে, সেটাই আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। হুম। আমাদের হাতে থাকা সোর্সগুলো মূলত বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং এর পরের সংশোধনীগুলো, আর সেই সাথে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বা ডাইফের কিছু প্রোটোকল। হ্যাঁ, এই দুটোই মূল ভিত্তি। আমাদের লক্ষ্য হল শুধু নিয়মগুলো জেনে নেওয়া নয়, বরং অভিযোগ গ্রহণ থেকে শুরু করে আইনি নিষ্পত্তি পর্যন্ত পুরো প্রক্রিয়াটার ভেতরের চ্যালেঞ্জ আর স্ট্র্যাটেজিগুলো বোঝা, যা এইচআর প্রফেশনালদের প্রতিদিনের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। আইনি প্রক্রিয়ায় ঢোকার আগে একদম বেসিক একটা প্রশ্ন। এই যে আমরা গ্রিভ্যান্স বা অভিযোগ বলছি, আইনত কোন কোন বিষয় এর আওতায় পড়ে? এটা কি শুধু বেতন বা ছুটি সংক্রান্ত? এটা একটা চমৎকার প্রশ্ন, কারণ অনেকেই মনে করেন গ্রিভেন্স মানে শুধু বেতন বা বোনাস নিয়ে সমস্যা। কিন্তু এর পরিধি আসলে অনেক বড়। তাই? হ্যাঁ, আইন অনুযায়ী গ্রিভেন্স হলো কর্মসংস্থান সম্পর্কিত যে কোনো বিষয়ে একজন কর্মীর অসন্তোষ বা অবিচারের অনুভূতি। এর মধ্যে মজুরি, ওভারটাইম বা অন্যান্য আর্থিক সুবিধা তো আছেই। আচ্ছা। সেই সাথে আছে কর্মপরিবেশ, যেমন ধরুন স্বাস্থ্যকর বা নিরাপদ পরিবেশের অভাব, ছুটি বা উপস্থিতি নিয়ে কোনো বিতর্কিত সিদ্ধান্ত। তার মানে একজন কর্মীর বিরুদ্ধে নেওয়া কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন, ধরা যাক একটা ওয়ার্নিং লেটার। হ্যাঁ, অবশ্যই। সেটার বিরুদ্ধেও তিনি গ্রিভিয়েন্স জানাতে পারেন। ইন্টারেস্টিং। যে কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ, পদোন্নতি বা প্রমোশনে বঞ্চিত হওয়া, অন্যায্য বদলি, এমনকি চাকরি থেকে বরখাস্ত, এই সব কিছুই গ্রিভিয়েন্সের আওতায় পড়বে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ যে কোনো ধরনের হয়রানি, তা মৌখিক, মানসিক বা শারীরিক, সেটাও এর অন্তর্ভুক্ত। সুতরাং এইচআরের দৃষ্টিকোণ থেকে দেখলে কর্মীর কাজের সাথে সম্পর্কিত প্রায় যে কোনো অসন্তোষই একটি আনুষ্ঠানিক অভিযোগে রূপ নিতে পারে। এই যে একজন কর্মী অভিযোগ জানাতে পারছেন, এর পেছনের আইনি ভিত্তিটা আসলে কতটা শক্তিশালী? এটা কি শুধু কোম্পানির একটা ইন্টারনাল পলিসি, নাকি এর চেয়েও বেশি কিছু? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা। এটা কোনো কোম্পানির ভালো লাগার উপর নির্ভর করা কোনো পলিসি নয়। ও। এটা একটা বিধিবদ্ধ বা স্ট্যাচুটরি অধিকার। বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ৩৩ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক কর্মীর তার অভিযোগের প্রতিকার চাওয়ার আইনগত অধিকার আছে। তার মানে কোম্পানি চাইলেও এটা অগ্রাহ্য করতে পারবে না। আইনি সুরক্ষা। যদি কোম্পানির ভেতরে এর কোনো সমাধান না হয়, তবে সেই কর্মী সরাসরি বাংলাদেশের শ্রম আদালতে মামলা করার অধিকার রাখেন। তার মানে অভিযোগ পাওয়ার মুহূর্ত থেকেই পুরো ব্যাপারটা একটা সম্ভাব্য আইনি প্রক্রিয়ার অংশ হয়ে যায়। এখানেই তো এইচআর ম্যানেজারের জন্য চাপটা তৈরি হয়। ঠিক তাই। তো আইন দ্বারা স্বীকৃত সেই ধাপে ধাপে প্রক্রিয়াটি ঠিক কি? আইন অনুযায়ী একটি আনুষ্ঠানিক গৃহীত ৫ ধাপের প্রক্রিয়া আছে। এটা অক্ষরে অক্ষরে পালন করাটা খুব জরুরি। প্রথম ধাপ হল কর্মীর পক্ষ থেকে অভিযোগ জমা দেওয়া। আচ্ছা, অভিযোগটা কিভাবে দিতে হবে? মুখে বললেই কি হবে, নাকি কোনো ফর্মাল নিয়ম আছে? না, মৌখিক অভিযোগ এখানে যথেষ্ট নয়। কর্মীকে অবশ্যই লিখিতভাবে অভিযোগ জমা দিতে হবে। তিনি তার লাইন সুপারভাইজার অথবা সরাসরি এইচআর বা নিয়োগকর্তার কাছে এটা জমা দিতে পারেন। আর এখানে কি কোনো টাইমলাইন আছে? হ্যাঁ, আছে। যে ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ, সেই ঘটনা ঘটার ৩০ দিনের মধ্যে অভিযোগটা করতে হবে। এই সময়সীমা পার হয়ে গেলে অভিযোগের আইনি ভিত্তি দুর্বল হয়ে যায়। আর অভিযোগটা পাওয়ার পর এইচআরের প্রথম কাজ কি? এইচআরের প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল অভিযোগটি পাওয়ার সাথে সাথে তা একটি অভিযোগ রেজিস্টার বা গ্রিভিয়েন্স রেজিস্টারে নথিভুক্ত করা। এই রেজিস্টারটা কি খুব জরুরি? খুবই জরুরি। এই রেজিস্টারটা কিন্তু শুধু কোম্পানির ইন্টারনাল রেকর্ড রাখার জন্য নয়। একটা কথা মনে রাখতে হবে, ডিআইএফে যখন কোনো ফ্যাক্টরি ইন্সপেকশনে আসে বা আদালতে কোনো কেস ওঠে, তখন এই রেজিস্টারটাই প্রথম চাওয়া হয়।
ও আচ্ছা। একটা অসম্পূর্ণ বা অনুপস্থিত রেজিস্টার অডিটরদের কাছে সাথে সাথেই একটা রেড ফ্ল্যাগ হিসেবে কাজ করে। এটা প্রমাণ করে যে কোম্পানির প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। বোঝা গেল। তাহলে প্রথম ধাপ হল লিখিত অভিযোগ গ্রহণ এবং রেজিস্টারে এন্ট্রি দেওয়া। এরপরই তো আসল কাজ শুরু। নিয়োগকর্তার করণীয় কি? ধাপ ২ হল নিয়োগকর্তার তদন্ত এবং সিদ্ধান্ত প্রদান। অভিযোগ পাওয়ার পর নিয়োগকর্তাকে একটি নিরপেক্ষ তদন্ত করতে হবে। এর মানে হল শুধু কাগজপত্র দেখা নয়, উভয় পক্ষের বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে হবে, প্রয়োজনে সাক্ষীদের সাথে কথা বলতে হবে। হুম। তবে এই ধাপের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ বিষয় হল সময়সীমা। সময়সীমাটা কি? ১৫ দিন, তাই না? কিন্তু যে কোনো সিরিয়াস অভিযোগ, যেমন ধরুন হ্যারাসমেন্টের মতো বিষয়, ১৫ দিনের মধ্যে একটা পরিপূর্ণ তদন্ত শেষ করা কি আদৌ বাস্তবসম্মত? অনেক সময় তো ঠিকমতো তথ্য প্রমাণ জোগাড় করতেই এর চেয়ে বেশি সময় লেগে যায়। আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। আইন অনুযায়ী অভিযোগ পাওয়ার ঠিক ১৫ দিনের মধ্যে নিয়োগকর্তাকে তার সিদ্ধান্ত লিখিতভাবে কর্মীকে জানাতে হবে। মাত্র ১৫ দিন? হ্যাঁ, এই ১৫ দিনের সময়সীমা আইনত বাধ্যতামূলক এবং এটাই সবচেয়ে বড় প্রেশার পয়েন্ট। সত্যি বলতে অনেক জটিল ক্ষেত্রে ১৫ দিনে মানসম্মত তদন্ত করা প্রায় অসম্ভব। হুম। আর এখানেই অনেক কোম্পানি ভুল করে। তারা তাড়াহুড়ো করে একটা দায়সারা তদন্ত করে রিপোর্ট জমা দেয়, যা পরে আদালতে টেকে না। তাহলে এই ঝুঁকিটা ম্যানেজ করার উপায় কি? উপায় হল একটা অত্যন্ত গোছানো এবং দক্ষ তদন্ত প্রক্রিয়া থাকা। অভিযোগ পাওয়ার প্রথম দিন থেকেই কাজ শুরু করতে হবে। কাকে কাকে ইন্টারভিউ করা হবে, কি কি ডকুমেন্ট দেখা হবে, এর একটা সুস্পষ্ট প্ল্যান থাকতে হবে। আর যদি ১৫ দিনে শেষ না হয়? যদি মনে হয় ১৫ দিনেও তদন্ত শেষ হবে না, তাহলে কর্মীর সাথে কথা বলে তার সম্মতি নিয়ে সময় বাড়ানোর চেষ্টা করা যেতে পারে। তবে আইনত ১৫ দিনের মধ্যে একটি প্রাথমিক সিদ্ধান্ত জানিয়ে দেওয়াটা বাধ্যতামূলক। এই ডেডলাইন মিস করা মানে সরাসরি আইনের লঙ্ঘন। বেশ। ধরা যাক কোম্পানি ১৫ দিনের মধ্যে তদন্ত করে কর্মীর বিপক্ষে সিদ্ধান্ত দিল। কিন্তু কর্মী সেই সিদ্ধান্তে সন্তুষ্ট নন। তার মনে হচ্ছে তদন্তটা নিরপেক্ষ হয়নি। তখন তার সামনে কি পথ খোলা আছে? তখনই আসে ধাপ এন, শ্রম আদালতে আপিল। কর্মী যদি নিয়োগকর্তার সিদ্ধান্তে সন্তুষ্ট না হন, তাহলে তিনি সিদ্ধান্ত পাওয়ার ৩০ দিনের মধ্যে সরাসরি শ্রম আদালতে মামলা করতে পারেন। আচ্ছা। এই অধিকারও শ্রম আইন তাকে দিয়েছে এবং একবার মামলা আদালতে গড়ালে কোম্পানি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুরো বিষয়টা। আদালতে প্রক্রিয়াটা কেমন হয়? সেটা হলো ধাপ ৪, শ্রম আদালতে শুনানি। আদালত তখন উভয় পক্ষের বক্তব্য শোনেন, সব জমা দেওয়া নথি যেমন অভিযোগপত্র, তদন্ত রিপোর্ট, সাক্ষীদের বক্তব্য খুঁটিয়ে দেখেন। আর আদালতের রায় কি হতে পারে? আদালত যদি মনে করেন কর্মীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাহলে তাকে চাকরিতে পুনর্বহাল করার আদেশ দিতে পারেন, অথবা মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের আদেশও দিতে পারেন। আদালতের ক্ষমতা এক্ষেত্রে বেশ বিস্তৃত। তার মানে আদালতের রায়ের পরেও কি আরও কোনো ধাপ আছে, নাকি এটাই শেষ? না, এটাই শেষ নয়। যদি শ্রম আদালতের রায়েও কোনো পক্ষ, সেটা কর্মী হোক বা নিয়োগকর্তা, অসন্তুষ্ট হয়, তাহলে তারা শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করতে পারে। ও আচ্ছা। এটাই হলো ধাপ ৫ এবং পুরো আইনি প্রক্রিয়ার সর্বোচ্চ স্তর। বোঝাই যাচ্ছে পুরো বিষয়টা কত দীর্ঘ এবং জটিল হতে পারে। এই যে একটা দীর্ঘ আইনি প্রক্রিয়া, যে কোনো কোম্পানির জন্যই তো এটা একটা বড় মাথা ব্যথা, সময়, অর্থ এবং সুনামের দিক থেকে। অবশ্যই। তাহলে এই পরিস্থিতি এড়ানোর জন্য কি কোনো ভালো ব্যবস্থা আছে? মানে সমস্যাটা আদালতে গড়ানোর আগেই কি ভেতরে ভেতরে সমাধান করা সম্ভব? অবশ্যই। আর সেটাই তো মূল লক্ষ্য হওয়া উচিত। আসলে এই যে ৫ ধাপের আইনি প্রক্রিয়ার কথা আমরা বললাম, একটা স্মার্ট কোম্পানির লক্ষ্যই থাকে যেন কখনো এই প্রক্রিয়া ব্যবহার করার প্রয়োজনই না হয়। ঠিক। এর জন্য বেশিরভাগ ভালো প্রতিষ্ঠান একটি ৩ স্তরীয় অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তি মডেল অনুসরণ করে। এটাকে একটা বেস্ট প্র্যাকটিস বলা যেতে পারে। এই ৩ স্তরীয় মডেলটা ঠিক কিভাবে কাজ করে? দেখুন, এর প্রথম স্তর বা লেভেল 1 হল কর্মীর উদণ্ড সুপারভাইজার বা লাইন ম্যানেজার। ছোটখাটো অনেক সমস্যা যেমন ছুটি বা ডিউটি রোস্টার নিয়ে ভুল বোঝাবুঝি, এগুলো এখানেই সমাধান হয়ে যেতে পারে। লক্ষ্য থাকে ২-৩ দিনের মধ্যে বিষয়টা মিটিয়ে ফেলা। কিন্তু একটা প্রশ্ন, যদি অভিযোগটা খুদ লাইন ম্যানেজারের বিরুদ্ধেই হয়, তখন তো কর্মী তার কাছে যেতে স্বস্তি বোধ করবে না? খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আর একটা ভালো সিস্টেমে এই বিকল্পটা অবশ্যই থাকতে হয়। যদি অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে হয়, তাহলে কর্মীর অধিকার থাকবে লেভেল 1 বাইপাস করে সরাসরি লেভেল 2তে যাওয়ার।
লেভেল 2-তে কারা থাকেন? লেভেল 2তে থাকে এইচআর বিভাগ এবং সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান। এখানে বিষয়টা আরও গভীরভাবে দেখা হয় এবং 5 থেকে 7 দিনের মধ্যে একটা সমাধান খোঁজার চেষ্টা করা হয়। আর যদি এখানেও সমাধান না হয়? তখন অভিযোগটি যায় সর্বোচ্চ অভ্যন্তরীণ ফোরামে, অর্থাৎ লেভেল 3তে। এখানে একটি বিশেষভাবে গঠিত অভিযোগ নিষ্পত্তি কমিটি বা প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনা, যেমন সিইও বা ডিরেক্টর, সরাসরি হস্তক্ষেপ করেন। আচ্ছা। এখান থেকে 10-15 দিনের মধ্যে একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়। এই অভ্যন্তরীণ মডেলের মূল সৌন্দর্য হল এটি সমস্যাকে প্রাথমিক পর্যায়ে চিহ্নিত করে সমাধান করতে সাহায্য করে। এতে একদিকে যেমন কর্মীর আস্থা বাড়ে, অন্যদিকে কোম্পানির জন্য আইনি ঝুঁকি এবং খরচ দুটোই নাটকীয়ভাবে কমে যায়। আপনি অভিযোগ নিষ্পত্তি কমিটির কথা বললেন। অনেক কারখানার জন্য তো এই ধরনের কমিটি থাকাটা এখন আইনত বাধ্যতামূলক, তাই না? হ্যাঁ, একদম ঠিক। বিশেষ করে পোশাক শিল্পসহ অনেক সেক্টরে এখন একটি অংশগ্রহণ কমিটি বা অভিযোগ নিষ্পত্তি কমিটি থাকা বাধ্যতামূলক। এই কমিটির গঠনটা কেমন হওয়া উচিত? এখানে কি শুধু ম্যানেজমেন্টের লোকই থাকেন? না, আর এখানেই এর কার্যকারিতা নির্ভর করে। আইন অনুযায়ী এই কমিটিতে কর্মী এবং ব্যবস্থাপনা উভয় পক্ষ থেকে সমান সংখ্যক প্রতিনিধি থাকতে হবে। সমান সংখ্যক? হ্যাঁ, সমান সংখ্যক। এটা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করার জন্য খুব জরুরি। আমি এমনও ঘটনা দেখেছি যেখানে কাগজে কলমে কমিটি আছে, কিন্তু কর্মী প্রতিনিধিরা সবাই ম্যানেজমেন্টের পছন্দের লোক। ওহ। আদালতে এই ধরনের নুমাইশি কমিটি কিন্তু টেকে না। কমিটির কাজ হল নিয়মিত, সাধারণত মাসে একবার মিটিং করা এবং জমা পড়া অভিযোগগুলোর সমাধানের অগ্রগতি পর্যবেক্ষণ করা। চলুন এবার কিছু বাস্তবসম্মত দিক নিয়ে কথা বলি। এই পুরো প্রক্রিয়াটার জন্য এইচআরকে কি ধরনের ডকুমেন্টস প্রস্তুত রাখতে হয়? একটা ছোট্ট ভুলের জন্য তো পুরো কেস দুর্বল হয়ে যেতে পারে। নিঃসন্দেহে ডকুমেন্টেশন হল এই প্রক্রিয়ার মেরুদণ্ড। সবচেয়ে জরুরি হল কর্মীর মূল লিখিত অভিযোগপত্রটি। আচ্ছা। এরপর আসে তদন্তের সাথে সম্পর্কিত সব নথি, যেমন সাক্ষীদের লিখিত বক্তব্য, অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তার লিখিত জবাব, আর সাপোর্টিং ডকুমেন্টস। এর পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে কর্মীর হাজিরা ও বেতনের রেকর্ড, তার নিয়োগপত্র এবং অতীতে যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ে থাকে সেই চিঠিগুলো প্রস্তুত রাখতে হয়। এই যে সাক্ষীদের বক্তব্যের কথা বললেন, বাস্তবে তো সহকর্মীরা একে অপরের বিরুদ্ধে বা কোম্পানির বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। এই ভয়টা কাটিয়ে একটা নিরপেক্ষ বক্তব্য বের করে আনা তো এইচআরের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এটা একটা বিরাট চ্যালেঞ্জ। এর জন্য তদন্তকারীকে খুব কৌশলী হতে হয়। সাক্ষীকে বোঝাতে হয় যে তার পরিচয় গোপন রাখা হবে এবং তার বক্তব্যের জন্য তাকে কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না। একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি করা জরুরি। একদম। একটা নিরাপদ পরিবেশ তৈরি করাটা খুব জরুরি। অনেক সময় বেনামেও লিখিত বক্তব্য নেওয়া যেতে পারে, যদিও আদালতের এর গ্রহণযোগ্যতা কিছুটা কম, কিন্তু অভ্যন্তরীণ তদন্তের জন্য এটা খুব কার্যকর। আর যদি কোনো নিয়োগকর্তা এই পুরো প্রক্রিয়াটিকেই উপেক্ষা করেন, ধরুন অভিযোগ নিলেন কিন্তু 15 দিনের মধ্যে কোনো উত্তর দিলেন না বা বিষয়টা নিয়ে কোনো কথাই বললেন না, তাহলে তার পরিণতি কি হতে পারে? পরিণতি বেশ গুরুত্বর হতে পারে। প্রথমত, শ্রম আদালত সরাসরি বড় অঙ্কের আর্থিক জরিমানা করতে পারে। দ্বিতীয়ত, কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, যা প্রতিষ্ঠানের সুনামের জন্য মারাত্মক ক্ষতিকর। আর যদি প্রতিষ্ঠানটি কোনো কারখানা হয়, তাহলে ডিআইএফই বা কারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে যে কোনো মুহূর্তে ইন্সপেকশন হতে পারে এবং তারা সরাসরি মামলাও করতে পারে। সুতরাং আইনকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। পুরো প্রক্রিয়াটা বেশ বিস্তারিত, তবে খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা আমাদের শ্রোতাদের জন্য পুরো বিষয়টাকে একটা সহজ ফ্লোচার্টের সংক্ষেপে তুলে ধরি, তাহলে সেটা কেমন হবে? খুব সহজ করে বললে প্রক্রিয়াটা দাঁড়ায়, কর্মী 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ দেবেন এবং তার রেজিস্টারে নথিভুক্ত হবে। ধাপ 1। হ্যাঁ। এরপর নিয়োগকর্তা 15 দিনের মধ্যে তদন্ত করে লিখিত সিদ্ধান্ত জানাবেন। ধাপ 2। সেই সিদ্ধান্তে কর্মী অসন্তুষ্ট হলে তিনি 30 দিনের মধ্যে শ্রম আদালতে যাবেন। আদালত শুনানি করে রায় দেবেন এবং সবশেষে প্রয়োজনে সেই রায়ের বিরুদ্ধে শ্রম অ্যাপিল ট্রাইব্যুনালে আপিল করা যাবে। এটাই হলো মূল আইনি কাঠামো। তাহলে এই পুরো আলোচনা থেকে যে বিষয়টা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তা হলো এই প্রক্রিয়াটা শুধু কিছু নিয়মকানুনের সমষ্টি নয়, এটা আইন দ্বারা নির্ধারিত
এর প্রতিটি ধাপ সময় সীমাবদ্ধ এবং এর মূল উদ্দেশ্য হল সমস্যাগুলোকে যথাসম্ভব অভ্যন্তরীণভাবে ন্যায্যভাবে সমাধান করা। ঠিক। এইচআর প্রফেশনালদের জন্য কর্মীদের অভিযোগকে গুরুত্ব দিয়ে সক্রিয়ভাবে এবং নিরপেক্ষভাবে পরিচালনা করাটা শুধু একটা ভালো অভ্যাস বা গুড প্র্যাকটিস নয়, এটা একটা স্পষ্ট আইনি দায়িত্ব। একদম ঠিক। আর এই আলোচনার শেষে আমি একটি বিষয় যোগ করতে চাই যা আমাদের ভাবতে সাহায্য করবে। বলুন। আমরা এতক্ষণ আলোচনা করলাম অভিযোগ জমা পড়ার পর সেটি কিভাবে সমাধান করা হবে তা নিয়ে, কিন্তু এটা সংস্থাগুলোর জন্য একটি আরও গভীর প্রশ্ন তৈরি করে। সেটা কি? অভিযোগ যাতে তৈরি না হয়, গোড়াতেই একে প্রতিরোধ করার জন্য কি করা যেতে পারে? কোম্পানির সংস্কৃতি, লিডারশিপ এবং ম্যানেজারদের প্রশিক্ষণে কি ধরনের সক্রিয় পদক্ষেপ নেওয়া যেতে পারে? প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। এক্স্যাক্টলি। প্রতিদিনের যোগাযোগের মাধ্যমগুলোকে কিভাবে আরও খোলামেলা এবং বিশ্বাসযোগ্য করা যায়, যাতে ছোটখাটো অসন্তোষ একটা আনুষ্ঠানিক অভিযোগে পরিণত হওয়ার আগেই সমাধান হয়ে যায়। কারণ দিন শেষে সমস্যা সমাধানের চেয়ে সমস্যা প্রতিরোধ করাটাই তো সবচেয়ে কার্যকর স্ট্র্যাটেজি।